সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, মামলা ভুয়ো হলে ফাঁসির আদেশও ভুয়ো, ইউনূসের ষড়যন্ত্র ফাঁস করবেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জনদুর্ভোগ চরমে, চোখে টিনের চশমা পরে আছে 30% সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ফিরছে রিফাইন্ড আওয়ামী লীগ, বড় খেলোয়াড় খলিলুর রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বরফ আছে, জাল আছে, শুধু ডিজেল নেই, আর মন্ত্রীর মুখে সংকট নেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত, ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শিশুপালের দিঘি, বিএনপির কীর্তি এবং আমাদের ইতিহাসের কবর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে কড়া পদক্ষেপ, ইউনূসের অধ্যাদেশকে আইন করছে বিএনপি সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, 15 আমেরিকান আহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের 28 স্থানে ক্ষতি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, আল আকসা মসজিদে উগ্র ইসরায়েলি মন্ত্রীর হামলা, কাতারের নিন্দা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু বাংলাদেশের কি আক্ষরিক অর্থেই কোনো পরিবর্তন হয়েছে? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, তদারকি সরকারের আমলে বাংলাদেশ যেমন ছিল, তারেক রহমান সরকারের সময় বাংলাদেশ সেই জায়গাতেই আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। কিন্তু আওয়ামী লীগারদের বিরুদ্ধে শুরু হয়েছে ভুয়ো মামলা রুজু করে তাদের দমিয়ে রাখার চেষ্টা। জুলাই বিপ্লবকে কেন্দ্র করে রায়, ফাঁসির আদেশ সবকিছু ভুয়ো। তার বড় প্রমাণ কেরানীগঞ্জের ঘটনা। জীবিত একজনকে মৃত দেখিয়ে দায়ের করা হয় হত্যা মামলা। ঘটনা ঘটেছে এক জায়গায়, আর পুলিশের দায়ের করা অভিযোগে ঘটনাস্থলই বদলে দেওয়া হয়েছে। মামলার তথাকথিত নিহত ব্যক্তি আদালতে হাজির হয়ে বয়ান দিয়েছেন, আর তাকে আদালতে জ্যান্ত দেখতে পেয়ে সবাই কার্যত বিস্মিত। বিচারের নামে যে প্রহসন হয়েছে তা আর নতুন করে বলার দরকার পড়ে না। এই রকম ঘটনা একাধিকবার হয়েছে। তথ্য বলছে 198টি বিচারের মামলার মধ্যে 78টির নিষ্পত্তি হয়েছে। যেসব মামলায় চার্জশিট দেওয়া হয়েছে সেই সব মামলার মধ্যে 56% মামলার ক্ষেত্রে কোনো প্রমাণ আদালতে পেশ করা সম্ভব হয়নি। আবার যেসব মামলায় আসামির নামে চার্জশিট দেওয়া হয়েছে সেই সব মামলার আসামিরাও ভুয়ো। এই আসামিরা কোথাকার বাসিন্দা সেটা শুনলে আরও অবাক হতে হবে। এই সব আসামিরা চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ, বরিশালের। এরা কোনো কালেও রাজধানী ঢাকায় পা রাখেননি, সেটা তদন্তে প্রমাণিত। এই তথ্যগুলি প্রমাণ করে একটি সুসংহত চক্র সুপরিকল্পিতভাবে এই সব মামলা রুজু করে। কিন্তু মামলা ভুয়ো হলেও তারা কিন্তু জেলের বাইরে বেরিয়ে আসতে পারেনি। তাদের মধ্যে অনেকে আবার আওয়ামী লীগের নেতা। কারো কারো বিরুদ্ধে আদালত আবার ফাঁসির রায় দিয়ে দিয়েছে। রাজধানী মিরপুর ইসিবি চত্বরে হামলার অভিযোগে এক লপ্তে 250 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। না বাদীদের খুঁজে পাওয়া গিয়েছে, না সাক্ষীদের। এই ঘটনা প্রমাণ করছে কিছু স্বার্থান্বেষী মহল একটি সিন্ডিকেট তৈরি করে নিজেদের নিরাপদে রাখতে চেয়েছে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, আওয়ামী লীগারদের যে কোনো উপায়ে হেনস্থা করা। অথচ এই সব মামলায় গত 1.5 বছরেরও বেশি সময় ধরে আটক রয়েছে সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষকসহ বহু কর্মী। একজন সাধারণ পত্রিকা বিক্রেতার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। একটি মামলা নয়, একসঙ্গে 7টি মামলা। ঘটনায় 2টি আলাদা থানায় মামলা হয়েছে। ঘটনায় যিনি আহত হয়েছেন বা যার মৃত্যু হয়েছে তার পরিবারের থেকে মামলা দায়ের করা হয়নি, মামলা দায়ের করেছে অন্য কেউ। বিচারের নামে যে প্রহসন হয়েছে সেটা আর নতুন করে বলার দরকার পড়ে না। সবথেকে বড় প্রহসন তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে। এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল মুক্তিযোদ্ধা বিরোধীদের বিচারের জন্য। তদারকি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এটাকে তাদের মূল অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করে। সেনাবাহিনীর বেশ কয়েকজন প্রাক্তন কর্মকর্তা থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে একাধিক ভুয়ো মামলা দায়ের করে তাদের বিচার প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা হয়েছে। হাসিনা ও তার আমলের স্বরাষ্ট্রমন্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে এই আদালত।
হাসিনা রায় শুনে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। তিনি এই আদালতকে ক্যাঙ্গারু আদালত বলে মন্তব্য করেন। তারেক রহমান ক্ষমতায় আসার পর আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে দেন। এমনকি সরকারের শীর্ষ মহল থেকে বলা হয়, আওয়ামী লীগের যেসব নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, রায় ঘোষণা হয়েছে, সেই সব মামলা ও রায় পুনর্বিবেচনা করা হবে। এখানেই আসল খেলা। সেই খেলাটি হল হাসিনার প্রত্যাবর্তন। সেই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিবৃতির উল্লেখ করা যেতে পারে। তিনি বলেছিলেন, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দলের শাখা সংগঠনগুলি তো নিষিদ্ধ নয়, অর্থাৎ তারা রাজনীতি করতেই পারে। আর হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় বাতিল হলে তিনি দেশে ফিরবেন। দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে জনজীবন এখন ওষ্ঠাগত। একদিকে আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি, অন্যদিকে রাজনৈতিক ছত্রছায়ায় নজিরবিহীন চাঁদাবাজি। সব মিলিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠলেও তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার যেন চোখে টিনের চশমা দিয়ে বসে আছে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের চেয়ে শাসক গোষ্ঠীর অনুগতদের 30% কমিশন নিশ্চিত করতেই প্রশাসন বেশি ব্যস্ত বলে অভিযোগ উঠেছে। এলপিজির দামে আগ্নেয়গিরি, সাধারণের নাগালের বাইরে জ্বালানি। ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের এলপিজির দাম এপ্রিল মাসে 1 লাফে প্রতি কেজিতে 32 টাকা 30 পয়সা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে বাজারে বহুল ব্যবহৃত 12 কেজি সিলিন্ডারের দাম 1341 টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 1728 টাকা, অর্থাৎ 1 মাসেই দাম বেড়েছে 387 টাকা। অতীতের রেকর্ড বলছে 2025 সালেও মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে এই দাম ছিল 1498 টাকা। এমনকি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় 2022 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে দাম 1439 টাকায় উঠলেও দ্রুততা সমন্বয় করে 1225 টাকায় নামিয়ে আনা হয়েছিল। বর্তমান সরকারের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দিশেহারা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ। এদিকে ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বুধবার 1 এপ্রিল একটি প্রতিবেদনের শঙ্কা প্রকাশ করে জানিয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ। এমন ভয়াবহ পূর্বাভাসের পরও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। মিস্টার 10% থেকে 30%-এর সরকার। অভিযোগ উঠেছে, বর্তমান সরকারের উচ্চ পর্যায়ের আশীর্বাদে স্থানীয় পর্যায়ে প্রতিটি প্রকল্প থেকে 30% কমিশন দাবি করা হচ্ছে। এই কমিশন না দিলে নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর হামলা, চাঁদাবাজি এবং মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর ঘটনা ঘটছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভিজিএফ চালের বরাদ্দ থেকে এমপির নির্ধারিত 30% না দেওয়ায় এক ইউপি চেয়ারম্যানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। একটি ফাঁস হওয়া কল রেকর্ডে এই চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেছে, যা জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। সাধারণ মানুষ একে তারেক রহমানের পুরনো মিস্টার 10% ও খাম্বা কেলেঙ্কারির আধুনিক ও বর্ধিত সংস্করণ হিসেবে দেখছেন। দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর স্টিম রোলার চালাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাটরা ইউপি চেয়ারম্যান শামসুল আলম বুলবুলকে কার্যালয় থেকে বের করে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদল। কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না থাকলেও তাকে হেনস্থা ও সিসিটিভি ডিভাইস লুট করা হয়েছে। বরিশালের বাকেরগঞ্জে কাবিখা প্রকল্পের অর্থ চাঁদা না দেওয়ায় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরকে বেধড়ক মারধর করেছে ছাত্রদল ও যুবদলের কর্মীরা। সরকার জেলা পরিষদগুলো থেকে আমলাদের সরিয়ে রাজনৈতিক নেতাদের প্রশাসক নিয়োগ দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি উন্নয়ন প্রকল্প ও বাজেট তছরূপের একটি সুকৌশলী পদক্ষেপ। ভুক্তভোগী জনপ্রতিনিধিদের অভিযোগ, থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, সংস্কারের নামে যদি এমন লুটপাট ও অরাজকতা চলতে থাকে, তাহলে দেশের প্রশাসনিক কাঠামো ও গণতান্ত্রিক পরিবেশ দ্রুতই ভেঙে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির এই চরম অবনতি দেশকে এক ভয়াবহ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। দলটা আওয়ামী লীগ। জাতীয় রাজনীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে দলটা বছরের পর বছর জড়িয়েছিল। বিশ্লেষকদের মতে এই দলটিকে বাদ দিয়ে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি সম্ভব নয়। বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পিছনে আওয়ামী লীগের একটি বড় ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে।
নির্বাচনী প্রচারের সময় বিএনপি নেতাদের সঙ্গে প্রচার মঞ্চে আওয়ামী লীগের প্রথম সারির বেশ কয়েকজন নেতাকে দেখা গিয়েছিল। তারেকের দলের তরফ থেকে আওয়ামী লীগারদের কাছে ভোট চাওয়া হয়েছিল। তারা যে এই বিপুল পরিমাণে ভোট পেয়েছে তার একটা বড় কারণ আওয়ামী লীগের ভোটের একটি বিরাট অংশ বিএনপির ভোট বাক্সে পড়েছে। বিএনপি সরকার গঠন করেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন, জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখন সেই প্রশ্নটা নিয়ে চর্চা শুরু হয়েছে, আওয়ামী লীগ কবে ফিরবে? যদি ফেরে কিভাবে তাদের প্রত্যাবর্তন ঘটবে? হাসিনাই বা দেশে ফিরবেন কবে? তারেক রহমান কি তাকে এবং তার দলকে ফিরিয়ে নিয়ে আসার কোনো ব্যবস্থা করবে? আওয়ামী লীগ ফিরবে না এত হতে পারে না, তারা ফিরবে, তবে ভিন্ন রূপে। এই ব্যাপারে বড় ভূমিকা নিতে চলেছেন খলিলুর রহমান, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। কোনো মহল থেকে বলা হচ্ছে খলিলুর রহমান পূর্বতন তদারকি সরকারেও ছিলেন, তারেক রহমান সরকারেও তাকে রাখা হয়েছে, বিএনপি সরকারের তিনি পররাষ্ট্রমন্ত্রী। কোনো প্রান্ত থেকে বলা হচ্ছে খলিলুর রহমান আসলে ডিপ স্টেটের প্রতিনিধিত্ব করছে। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বিষয়ে ডিপ স্টেট এবং খলিলুরের মধ্যে একটি গোপন রফা হয়েছে বলে অনেকে মনে করছে। তাই হাসিনার দলের প্রত্যাবর্তন হবে শুদ্ধিকরণের মধ্যে দিয়ে। বলা হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা ভারতের। এই পরিকল্পনার মূল উদ্দেশ্যে শেখ হাসিনার সরাসরি নিয়ন্ত্রণ ছাড়া আওয়ামী লীগের একটি অংশকে পুনর্বাসন দেওয়া। এর ফলে তারা জাতীয় রাজনীতিতে টিকে থাকতে পারবে, ভবিষ্যতের নির্বাচনে তারা অংশ নিতে পারবে। সামনেই স্থানীয় সরকার নির্বাচন, লীগ সুপ্রিমো চাইছে তার দল এই নির্বাচনে অংশগ্রহণ করুক। জাতীয় সংসদ নির্বাচনে দলটি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, স্থানীয় সরকার নির্বাচনেও অংশ নিতে না পারলে দলটি অস্তিত্ব সংকটে পড়বে। গত কয়েক মাসে রাজনৈতিক মেরুকরণ চরম আকার নিয়েছে। নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশের রাজনীতি দুই ভাগে বিভক্ত, এক আওয়ামী লীগ ও দুই আওয়ামী বিরোধী। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল, ২৪-এর গণ আন্দোলনের জেরে তাদের সরে যেতে হয়েছে। ক্ষমতায় আসীন হন মোহাম্মদ ইউনুস। মানুষ তার সরকারের থেকে অনেক কিছু প্রত্যাশা করেছিল, ইউনুস সরকার তাদের কোনো আশা পূর্ণ করতে পারেনি। এই প্রসঙ্গে তারা আওয়ামী লীগের ওপর ওই সরকারের জারি করা নিষেধাজ্ঞা নিয়েও মত প্রকাশ করেছেন। তাদের মতে এই নিষেধাজ্ঞার কোনো মূল্য নেই, আর বিএনপি যদি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে তাহলেও আওয়ামী লীগের কিছু যাবে আসবে না, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় না থেকেও মানুষের মনের গভীরে জায়গা করে নিয়েছে। হাসিনা সরকারের সবকিছু যে ঠিকঠাক ছিল তা নয়, তবুও এত কিছুর পরেও হাসিনার শাসনমলে বাংলাদেশ সার্বিকভাবে উন্নত হয়েছে। কোনো বিশ্লেষকদের মতে ডিপ স্টেটের সঙ্গে এই খলিলুরের রীতিমতো যোগাযোগ রয়েছে। হাসিনাকে জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ডিপ স্টেটের থেকে সবুজ সংকেত পাওয়ার পরে যাবতীয় প্রক্রিয়া শুরু হবে। অপরদিকে হাসিনা চাইছেন দলে যেসব মির্জাফর রয়েছে তাদের ছাঁটাই করে দিতে। একদিকে খলিলুর, অপরদিকে হাসিনার দলে শুদ্ধিকরণ প্রক্রিয়া। স্থানীয় সরকার নির্বাচনের আগেই পদ্মাপাড়ে রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে। পাথরঘাটের জেলেরা এখন ঘাটে বসে বসে আকাশ দেখছেন। ট্রলারে বরফ আছে, জাল আছে, সব প্রস্তুত, শুধু ডিজেল নেই। ৩-৪ দিন ধরে শতাধিক ট্রলার বঙ্গোপসাগরে যেতে পারছে না। এই মানুষগুলো দিন এনে দিন খান। ৩ দিন ট্রলার না গেলে ৩ দিন ঘরে চুলা জ্বলে না। এদিকে ফেব্রুয়ারির ১২ তারিখে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে জনগণের বয়কটের মুখে নিজেরা সাজানো একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসা বিএনপি সরকারের মন্ত্রীরা বলে বেড়াচ্ছেন দেশে জ্বালানি সংকট নেই, সরবরাহ আগের চেয়ে বরং বেড়েছে। পাথরঘাটায় ৫টা ফিলিং স্টেশনে সপ্তাহে মাত্র ৫,০০০ লিটার ডিজেল আসছে, অথচ চাহিদা ২ থেকে ২.৫ লাখ লিটার। এই সংখ্যাটা কেউ মন্ত্রীদের বুঝিয়ে দিলে ভালো হতো। জিয়াউর রহমানের সেনানিবাসে গড়া এই দলটা ক্ষমতায় থাকলে দেশে কি হয় সেটা নতুন করে বোঝার দরকার নেই। দুর্নীতি আর সিন্ডিকেটের রাজনীতি এই দলের ডিএনএতে। পাথরঘাটায় ডিলারদের গোডাউনে তেল মজুদ আছে, কিন্তু বাড়তি দামের আশায় বিক্রি হচ্ছে না। এই মজুদদারি কিভাবে হয়? যখন প্রশাসন দেখেও না দেখার ভান করে, যখন সরকার পক্ষের লোকজনের ছায়া এই ব্যবসায় থাকে, তখনই হয়। জেলে আব্দুল মালিক বলেছেন ৩ দিন বসে আছেন। এই মানুষটার পরিবারের কথা কেউ ভাবছেন না। ট্রলার মালিক সমিতির সভাপতি বলছেন অসাধু ব্যবসায়ীরা গোপনে তেল মজুত করেছে। জেলা প্রশাসক বলছেন খতিয়ে দেখা হবে। এই খতিয়ে দেখা হবে শুনতে শুনতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে। খতিয়ে দেখার পরে কি হয় সেটা আর কেউ জানতে পারে না। গত ১৭ বছরে পাথরঘাটা থেকে এই খবর কেউ শুনেছেন? ট্রলার ঘাটে পড়ে আছে, জেলেরা সাগরে যেতে পারছে না, এমন সংবাদ কি কেউ মনে করতে পারছেন? পারবেন না, কারণ জ্বালানি সরবরাহ ব্যবস্থাটা একটা স্বাভাবিক অবস্থায় ছিল। এখন সেই ব্যবস্থাটা ভেঙে পড়েছে এবং মন্ত্রীরা সংসদে দাঁড়িয়ে বলছেন সবকিছু ঠিকঠাক আছে।
যে সরকার নিজের বৈধতায় জনগণের কাছ থেকে নিতে পারেনি সে সরকারের কাছে জেলেদের ডিজেলের প্রত্যাশা করাটাই আসলে বোকামি। কিন্তু এই মানুষগুলোর আর কোথায় যাওয়ার আছে? তারা ট্রলারে বসে থাকেন, আকাশের দিকে তাকান আর অপেক্ষা করেন কখন তেল আসবে। যে কোনো কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে, বিশেষ করে এর যদি বড় কোনো একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই পৌঁছানো সম্ভব নয়। আগে তার জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করতে হয়। সেই ক্ষেত্র অবশ্যই মসৃণ হতে হবে, কারণ সলতে একবার পাকাতে শুরু করলে মাঝপথে তাকে থামিয়ে দেওয়া যায় না। গত কয়েক মাস ধরে হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে কম আলোচনা হয়নি। বিভিন্ন গণমাধ্যমে তার প্রত্যাবর্তন নিয়ে একাধিক খবর প্রকাশিত হয়েছে। কোনো কোনো গণমাধ্যমে তারিখের উল্লেখ করে দাবি করা হয় ওই তারিখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। শেষ তারিখটি ছিল ২৬ মার্চ। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে ২৬ মার্চ দেশে ফেরার কথা ছিল হাসিনার। তিনি কিন্তু এখনও দিল্লি রয়ে গিয়েছেন। তবে সামনেই বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন। ফলে একটা ধারণা তৈরি হয়েছে যে হাসিনা এবার দেশে ফিরতে বদ্ধপরিকর, কারণ জাতীয় সংসদ নির্বাচনে দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। যদিও স্থানীয় সরকার নির্বাচনেও তারা প্রতিদ্বন্দ্বিতা না করতে পারে, তাহলে দল অস্তিত্ব সংকটে পড়বে। দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের মনোবল ভেঙে যাবে। পরিস্থিতি যখন এরকম, সেই সময় দিল্লিতে ঘটে চলেছে একের পর এক ঘটনা, যেটাকে সলতে পাকানো পর্ব বলা যেতে পারে। গত ২০ মার্চ দুপুরে ভারতের বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। ওই দিন সকালে তিনি গিয়েছিলেন বিদেশ মন্ত্রকে। সেখানে তাদের মধ্যে এক প্রস্থ কথা হয়। পরে জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বৈঠকের প্রসঙ্গটি উত্থাপন করেন। সেখানে তিনি লেখেন, বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয়ের মধ্যে কথা হয়েছে। পাল্টাপাল্টি পোস্ট করে বাংলাদেশের হাইকমিশনারও। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। অভিন্ন স্বার্থ ও অভিন্ন সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে তৈরি আছে সেটা নিশ্চিত করেছি। ওই দিন বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও তার বৈঠক হয়েছে। ভারতের একটি জাতীয় দৈনিক সেই সময় খলিলুর রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসে ভারতে সংক্ষিপ্ত সফরে যেতে পারেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। এখন আর বিষয়টি যেতে পারার মধ্যে সীমাবদ্ধ নেই। খলিলুর আসছেন। কেন আসছেন দিল্লিতে সে বিষয়ে আলোচনা করা যাক। আগামী ৮ এপ্রিল ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে মরিশাস যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের বিদেশমন্ত্রীর। যাত্রাপথে তিনি ভারতে কিছু সময়ের জন্য বিরতি নেবেন। জয়শঙ্কর অনেক আগেই খলিলুর রহমানকে দিল্লি আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। দিনটি ছিল ২২ ফেব্রুয়ারি। ওই দিন বিকেলে বাংলাদেশ নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা খলিলুর রহমানের সঙ্গে দেখা করে জয়শঙ্করের পাঠানো আমন্ত্রণ বার্তা পৌঁছে দেন। ওই দিন সন্ধ্যায় বাংলাদেশের বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করে। বিবৃতিতে বলা হয়, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা তার সরকারের পক্ষ থেকে বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর পারস্পরিক স্বার্থের ভিত্তিতে উভয় দেশের জনগণের কল্যাণে একটি অগ্রগামী ও ভারসাম্যপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে বাংলাদেশের অভিপ্রায় তুলে ধরেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে নিয়মিত ও গঠনমূলক যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয়ে একমত পোষণ করেন। খলিলুর দিল্লিতে কিছু সময়ের জন্য বিরতি নিলে তিনি জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন না, এটা ধরে নেওয়াটা ভুল হবে। তাদের মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর সেই বৈঠকে হাসিনার ঘরোয়াপসি নিয়ে যে আলোচনা হবে সে বিষয়ে কোনো প্রান্তে কোনো দ্বিমত নেই। এখন অপেক্ষা খলিলুরের দিল্লিতে অবতরণের। কাপাসিয়ার কপালেশ্বরে শিশুপালের দিঘির পাশে এখন ক্রয় বিক্রয়ের সাইনবোর্ড। প্রত্নতাত্ত্বিক সংরক্ষণের নয়, সরকারি অধিগ্রহণের নয়, একটা সাধারণ জমি বিক্রির বিজ্ঞাপন। 1840 সালে জেমস টেইলর যে দিঘির পাশে ইঁটের স্তূপ দেখেছিলেন, সেই দিঘি আজ ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি। এই লজ্জা কার? টেইলর তার আ স্কেচ অব দ্য টোপোগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অফ ঢাকা বইয়ে লিখেছিলেন, শিশুপালের রাজধানীর কাছে একটি চমৎকার জলাশয় এবং ইঁট ও মাটির ঢিপি বিদ্যমান। মোহাম্মদ আসাদুজ্জামানের বাংলা অনুবাদে সেই বিবরণ পড়লে বোঝা যায় এটা কেবল একটা গ্রামীণ পুকুরের কথা নয়। 200 বছর আগে একজন ব্রিটিশ সার্জন এই স্থানকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করে নথিভুক্ত করে গেছেন। আর আজ স্বাধীন বাংলাদেশে সেই দিঘির পাড়ে বিক্রির বিজ্ঞপ্তি ঝুলছে। এখন ক্ষমতায় যারা আছেন তারা 12 ফেব্রুয়ারি 2026 সালের একটি নির্বাচনের মাধ্যমে এসেছেন। সেই নির্বাচনে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো অংশ নেয়নি। সাধারণ মানুষ সেই ভোটকে প্রত্যাখ্যান করেছে। জিয়াউর রহমানের তৈরি বিএনপি, যার জন্ম সেনানিবাসের ছায়ায়, সেই দল এখন মন্ত্রিপরিষদ গঠন করে দেশ চালাচ্ছে। আর এই সরকারের আমলে শিশুপালের দিঘি বিক্রি হয়ে যাচ্ছে, কেউ টের পাচ্ছে না, অন্তত সরকারিভাবে কেউ টের পেতে চাইছে না।
বিএনপি এবং তার তথাকথিত মন্ত্রিসভার কাছে প্রশ্ন একটাই, সিএস জরিপে ভুলে কোনো ব্যক্তির নামে রেকর্ড হলে সেটা সংশোধনের সুযোগ ছিল জরিপের পরপরই আপিলের সময়। সেটা হয়নি, কিন্তু এখনও তো অধিগ্রহণের পথবন্ধ নয়। ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন যে কোনো স্থান রাষ্ট্র চাইলে অধিগ্রহণ করতে পারে। সেই সদিচ্ছা কোথায়? দেশপ্রেম আর ইতিহাস ঐতিহ্যের কথা যারা মুখে বলেন, তাদের ক্ষমতায় থাকার সময় যখন এই ঐতিহ্য বিক্রি হয়, তখন তাদের মুখের কথার দাম কতটুকু? ভাওয়াল অঞ্চলের ইতিহাস নিয়ে একাডেমিক মহলের যে উদাসীনতা, সেটাও এই পুরো চিত্রের অংশ। রমেশচন্দ্র মজুমদার বা নিহার রঞ্জন রায়রা শত বছর আগে ভাওয়ালকে গুরুত্ব দেননি, তাই এখনও একদল পণ্ডিত এই অঞ্চলের ইতিহাসকে জনশ্রুতি বলে হাসেন। কিন্তু কর্ণপুরের দুটি দিঘির ইট, শ্রীপুরের ওয়াদ্দিদিয়া দিঘির ইট, দরদরিয়ার রানীর ভিটাব দেয়ালের ইট, চীনাসুখানিয়ার বান্দাবাড়িতে মাটির নিচে চাপা পড়ে থাকা চণ্ডাল রাজার প্রাসাদের ধ্বংসাবশেষ, এগুলো কি মিথের ইট? গবেষণা না করে, মাটি না খুঁড়ে, প্রমাণ সংগ্রহের চেষ্টা না করে কিছুকে জনশ্রুতি বলে দেওয়া অলসতা না অজ্ঞতা? কাপাসিয়ার পোড়াবাজারের পোড়া রাজার প্রাসাদের ইট আজও আশেপাশে নলকূপ আর গোসলখানার মেঝেতে। শত শত বছর ধরে ইতিহাস এভাবেই সরে গেছে। কথিত মিথের ইট বাড়ির উঠানে, আর মিথের দিঘি যাচ্ছে ব্যক্তির দখলে। এই দুটো ঘটনা আলাদা নয়, একই অবহেলার দুটো রূপ। দরদরিয়া গ্রামের কথা একটু বলা দরকার। ইতিহাসে এটি একটি শহর ছিল, টেইলরের বিবরণেও এর উল্লেখ আছে। এই গ্রামেই আমার পূর্বপুরুষদের বসবাস ছিল, তারাই ছিলেন এই ইতিহাসের প্রথম সাক্ষী। সেই দরদরিয়ায় নাসিরুদ্দিন শাহের আমলে নির্মিত একটি পাকা মসজিদ ছিল। 5 বছর আগে সেই মসজিদ ভেঙে ফেলা হয়েছে, নতুন ইট দিয়ে নতুন মসজিদ উঠেছে। ইতিহাসের প্রতি ঈর্ষান্বিত মানুষই ইতিহাসের চিহ্ন মুছে ফেলে। অন্যের অতীতকে যারা ধারণ করতে পারে না, তারাই এই কাজ করে। আর সেই মানুষগুলোই আজ ক্ষমতার আশেপাশে ঘুরছে, কাউকে না কাউকে ইতিহাস শেখাতে চাইছে। গাজীপুর জুড়ে ভাওয়াল জমিদারের অনেক দিঘি আজ ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে। ভূমি অফিসের অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে সার্ভিয়ারকে ঘুষ দিয়ে নাম জারি করিয়ে নেওয়া হয়েছে। এটা ভুলক্রমে হয়নি, পরিকল্পিতভাবে হয়েছে। আর এই পরিকল্পনা তখনই সফল হয় যখন রাষ্ট্র চোখ বন্ধ করে থাকে। শিশুপাল বৌদ্ধ ছিলেন, জৈন ছিলেন, হিন্দু ছিলেন, বাঙালি ছিলেন, কোচ ছিলেন। তার নাম শিশুপাল ছিল না কিশোরপাল। সময়কাল 700 বছর আগের না 1000 বছরের আগের, এই বিতর্ক পরে হবে। আগে প্রশ্ন হোক, এই দিঘি কি সংরক্ষণের দাবি রাখে কি রাখে না? যদি রাখে, তাহলে বিক্রির সাইনবোর্ড নামাতে হবে, প্রত্নতাত্ত্বিক সাইনবোর্ড লাগাতে হবে, ইটগুলো নিয়ে গবেষণা করতে হবে। বরেন্দ্র আর ভাওয়াল বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ। এই মাটির নিচেই লুকিয়ে আছে বাংলাদেশের আদি ইতিহাস। সেই ইতিহাসকে মাটি চাপা দিয়ে রাখা মানে নিজের শিকড়কেই অস্বীকার করা। আওয়ামী লীগের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে বাংলাদেশের তারেক রহমান সরকার। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কাজকর্ম নিষিদ্ধ করার লক্ষ্যে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ এনেছিল। তাকেই এবার আইনে রূপান্তরিত করতে যাচ্ছে বিএনপি সরকার। কালের কণ্ঠের প্রতিবেদন অনুযায়ী ওই অধ্যাদেশ সংশোধন করে তার সঙ্গে শাস্তি দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। এমন হলে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড আরও কঠিন হবে বলে আশঙ্কা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যখন অধ্যাদেশ এনেছিল, তখন বিএনপি জানিয়েছিল এইভাবে কোনো রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা জারি করা তারা সমর্থন করে না। সেই সময়ে বিএনপির তরফে জানানো হয়েছিল বাংলাদেশের নাগরিকেরা সেই সিদ্ধান্ত নেবে। কিছুদিন আগে নির্বাচনে বিপুল ভোটে জিতেছে বিএনপি। প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন তারেক রহমান। তারপরেই ওই অধ্যাদেশ আইনে রূপান্তরিত করার কাজ শুরু করেছে বিএনপি সরকার। এর ফলে আওয়ামী লীগের উপর থেকে চাপ ওঠার বদলে তা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর, 13ই মার্চ অন্তর্বর্তী সরকারের জারি করা সব অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা হয়। একটি বিশেষ কমিটি সেগুলি যাচাই করেছে। বাংলাদেশের সংবিধানের নিয়ম অনুযায়ী অধ্যাদেশ সংসদে পাশ না হলে নির্দিষ্ট সময়ের পরে তার কার্যকারিতা নষ্ট হয়। এই আবহে ওই কমিটি 98টি অধ্যাদেশ পরিবর্তন ছাড়াই আইনে রূপান্তরিত করতে পদক্ষেপ করতে বলেছে। এছাড়া 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল আনতে বলা হয়েছে। 16টি অধ্যাদেশ এখন উত্থাপিত হবে না এবং 4টি বাতিল করা হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম অনুযায়ী যে 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল আনার সুপারিশ করা হয়েছে, তার মধ্যে রয়েছে 2025 সালের মে মাসে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ। এই অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের এবং সেই দলের সব স্তরের সংগঠনের কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তার ফলে অফিস খোলা, রাজনৈতিক কাজ, বিজ্ঞপ্তি দেওয়ার মতো কোনো কাজ করতে পারেনি তারা। এর আগে এনসিপি, জামায়াতে ইসলামী আন্দোলন সহ একাধিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে বিক্ষোভ করেছিল।
অধ্যাদেশ আইনে আনার সময় শাস্তির বিধান যোগ করার পরামর্শ রয়েছে, যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ। আওয়ামী লীগের তরফে আলাদা করে কোনো মন্তব্য করা হয়নি। তবে আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান জানিয়েছেন, এমন বিপর্যয় আগেও মোকাবিলা করেছে তার দল। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন গত ৩১ মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে একটাই কথা বলেছে, ইস্টার সানডেকে সরকারি ছুটির তালিকায় ঢোকান। দাবিটা নতুন না। বিএনপির কাছে তাদের ২০০১-২০০৬ সালের শাসনামলেও এই একই দাবি জানিয়েছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা। সেটা কানে তোলা হয়নি, নয়তো আশ্বাস দিয়ে ফাইল চাপা দেওয়া হয়েছিল। এবারও সেটাই হবে, কারণ ক্ষমতায় যে দল, তাদের কাছে সংখ্যালঘুর ধর্মীয় অধিকার কোনো কালেই অগ্রাধিকারের বিষয় ছিল না। বিএনপি নিজেকে গণতান্ত্রিক দল বলে দাবি করে, কিন্তু এই দলের জন্ম কোথায়? সেনানিবাসে। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করে যে রাজনৈতিক দল তৈরি করেছিলেন, সেটার গায়ে গণতন্ত্রের লেবেল সাঁটানো থাকলেও ভেতরে সবসময় ছিল অন্য হিসেব। সেই হিসেবে সংখ্যালঘু মানুষের কথা কখনো সিরিয়াসলি আসেনি। এই বছরের ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, সেটাকে নির্বাচন বলতে রুচিতে বাধে। দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো ওই প্রক্রিয়ার বাইরে ছিল। সাধারণ মানুষ ভোটকেন্দ্রমুখী হননি। যা হয়েছে সেটা মূলত একটা সাজানো আয়োজন ছিল, যার মাধ্যমে ক্ষমতার বৈধতার একটা চেহারা দাঁড় করানোর চেষ্টা হয়েছে। এই প্রক্রিয়ায় তৈরি হওয়া মন্ত্রিপরিষদ কতটা জনপ্রতিনিধিত্বশীল, সেটা নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট কারণ আছে। এই সরকারের কাছে খ্রিস্টান সম্প্রদায় ইস্টারের ছুটি চাইছে। চাওয়াটা ন্যায্য। পৃথিবীর বেশিরভাগ দেশেই ইস্টার সানডে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত। এই দিনে একজন খ্রিস্টান মানুষকে যদি অফিস আর প্রার্থনার মধ্যে বেছে নিতে হয়, তাহলে রাষ্ট্র কার্যত তাকে বলছে যে তোমার বিশ্বাস গৌণ। এটা ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন, কোনো সুবিধের প্রশ্ন না। বিএনপির আমলে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ইতিহাস দীর্ঘ। ভিটে মাটি থেকে উচ্ছেদ, মন্দির ও গির্জায় হামলা, দলিত ও ক্ষুদ্র সম্প্রদায়ের মানুষের ওপর চাপ, এগুলো নথিভুক্ত ঘটনা। এই দলের শাসনামলে সংখ্যালঘু মানুষ বারবার নিরাপত্তাহীনতায় পড়েছেন। এই বাস্তবতায় একটা ধর্মীয় ছুটির দাবি যে উপেক্ষিত হবে, সেটা অনুমান করতে কারো রাজনৈতিক বিশ্লেষক হওয়ার দরকার নেই। নারী নেত্রী মঞ্জু মারিয়া পালমা ঠিকই বলেছেন, এটা শুধু একদিনের ছুটির প্রশ্ন না, এটা একটা রাষ্ট্র তার নাগরিকদের কতটা সমান চোখে দেখে সেটার প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর বিএনপি সরকারের কাছে কি হবে, সেটা বাংলাদেশের মানুষ আগে থেকেই জানে। কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে রাতভর ইরানের ড্রোন হামলায় অন্তত ১৫ জন আমেরিকান আহত হয়েছেন। ২ মার্কিন কর্মকর্তার বারাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে অধিকাংশেরই আঘাত গুরুতর নয়, তারা ইতিমধ্যে নিজেদের কাজে ফিরেছেন। ইরানের সর্বশেষ দফার হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের অন্তত ২৮টি স্থানে ক্ষতিচ্ছিতির খবর পাওয়া গেছে। এই হামলায় এক ব্যক্তি মাঝারি মাত্রায় আহত হয়েছেন। ইসরায়েল জরুরি সেবা বিভাগের তথ্যমতে ইরান ক্ষেপণাস্ত্রে গুচ্ছ বোমা ব্যবহার করায় ইসরায়েল অন্তত ২৮ স্থানে ক্ষতিচ্ছিতি হয়েছে। চিকিৎসাকর্মীরা জানান, রামাদগান, বোনেব্রাত এবং গিভাতাইমে হামলার ঘটনা ঘটেছে। ইরানের এই হামলায় ৪০-এর কোঠায় থাকা এক ব্যক্তি মাঝারি মাত্রার আহত হয়েছেন। ফিলিস্তিনের আল আকসা মসজিদে উগ্র ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীর হামলার নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিবৃতিতে জানিয়েছে, অধিকৃত পূর্ব জেরুজালেমে অধিকতর দখলদার পুলিশের সুরক্ষায় ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের মুসলিমদের পবিত্র স্থানটিতে হামলার তীব্র নিন্দা জানায়। উপসাগরীয় এই রাষ্ট্রটি উগ্র ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীর এই সাম্প্রতিক কর্মকাণ্ডকে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন এবং বিশ্বজুড়ে মুসলমানদের অনুভূতিতে উস্কানি হিসেবে আখ্যায়িত করেছে।